I present the budget for 25-26. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. বছর শুরু হতে রীতিমতো চিন্তায় পড়ে যাই আমরা, কারণ কদিন বাদেই বাজেট আসতে চলেছে। পকেট আস্তে আস্তে ভর্তি হবে নাকি হুড়মুড়িয়ে খালি হয়ে যাবে, এই ভাবতে ভাবতেই চলে এলো ইউনিয়ন বাজেট 2025। 1. ইনকাম ট্যাক্স প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি বলতেন, যারা চাকরি করেন তাদের অনর্থক বোঝার ভার সহ্য করতে হচ্ছে। এই প্রসঙ্গে আপাতত একটু ফুরফুরে মেজাজে দেশের মধ্যবিত্ত শ্রেণী, বছরে 12 লাখ টাকা অবধি আয় যাদের, তাদের ঘাড়ে আর কোনো রকম ভার রইল না ইনকাম ট্যাক্সের। এখন থেকে ইনকাম ট্যাক্স শুধু উচ্চবিত্তদেরই দিতে হবে। এই ব্যবস্থায় ছোট ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রবণতা আরো বাড়বে। অর্থনৈতিক লেনদেন আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। সরকারও সহজে রোজগার সংক্রান্ত সমস্ত তথ্য পাবে, সেভাবে পরিকল্পনাও করতে পারবে। নির্ভরতা কমবে নগদ অর্থনীতির উপর। 2. ভারতীয় ডাক ব্যবস্থা এক বৃহত্তর লজিস্টিক সংস্থায় পরিণত হতে চলেছে। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, 150 বছরেরও বেশি পুরনো এবং বিশ্বের বৃহত্তম ডাক নেটওয়ার্ক ইন্ডিয়া পোস্টকে 1.5 লক্ষ গ্রামীণ ডাকঘর সহ একটি বৃহৎ সরবরাহ সংস্থায় রূপান্তরিত করা হবে এবং লক্ষ্য রাখা হবে ইন্ডিয়া পোস্টের এই রূপান্তর গ্রামীণ অর্থনীতির জন্য এক অনুঘটক হিসেবে যেন কাজ করে। 3. অর্থমন্ত্রীর বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হলো পিএম ধনধান্য কৃষি যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন, মোট 100টি জেলার 1,70,00,000 কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই 100টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। নির্মলা সীতারামনের ব্যাখ্যায়, মোট 100টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ, পরিস্থিতি ইত্যাদি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, ফসল বিক্রির ব্যবস্থা এবং প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতেই। আশা করা যাচ্ছে প্রায় 1.7 কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে। এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। ডেয়ারি ফিশারি শিল্পের জন্য 5 লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরি হবে। নির্মলা সীতারামন এই দিন জানিয়েছেন, ডাল উৎপাদনে আগামী 6 বছরে আত্মনির্ভর হবে ভারত, সেদিকে নজর দিচ্ছে সরকার। বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে, যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখানার প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা করা। 4. আশা ছিল আর তা পূরণ হলো। গত বছর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। রোবট দুনিয়ার প্রকোপে যেন চাকরির বাজারে দেশের যুব প্রজন্ম পিছিয়ে না পড়ে, সেই বিষয়টিকে মাথায় রেখেই ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের ঘোষণা আগেই করেছিল কেন্দ্রীয় সরকার। নতুন বছরের বাজেটে জায়গা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা। এই দিন কেন্দ্রীয় মন্ত্রী জানান যে এর আগে স্বাস্থ্য, কৃষি, শহরাঞ্চলের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগের ব্যবস্থা করেছে কেন্দ্র। চলতি বছর থেকে শিক্ষাক্ষেত্রের সঙ্গেও জুড়ে দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে। আর এই লক্ষ্য পূরণের আওতায় মোট 500 কোটি টাকা ধার্য করা হয়েছে চলতি বাজেটে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিক্ষাক্ষেত্রের একটি অঙ্গ করে তুলতেই এই পদক্ষেপ কেন্দ্রে। বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা যে মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে, সেই প্রসঙ্গে কোনো রকম ভাবে দ্বিমত পোষণ করছে না কেন্দ্র, বরং চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে তৈরি আশঙ্কাকেই একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে এই পদক্ষেপ নিলেন অর্থমন্ত্রী, এমনটাই মতামত অনেকের। 5. কেন্দ্রীয় বাজেটে নারীদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি এবং তাদের কাজের জন্য একটি উপযুক্ত পরিবেশ প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। বাজেট সংক্রান্ত বক্তব্যে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন যে লক্ষ্য ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডে 70% নারীকে অন্তর্ভুক্ত করা। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ 26,889 কোটি টাকা। এটি গত বছরের সংশোধিত প্রাক্কলন 23,182 কোটি টাকার চেয়ে বেশি।
গত বাজেটে বরাদ্দ ছিল 26,092 কোটি টাকা। 6. 2025 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে সরকার এফডি থেকে সুদের আয়ের জন্য টিডিএস সীমা বাড়ানোর প্রস্তাব করেছে। 2025 সালের এপ্রিল থেকে 60 বছরের কম বয়সী নাগরিকরা টিডিএস ছাড়াই প্রথম 50,000 সুদের আয় দাবি করতে পারবেন, যা 40,000-এর থেকে বেশি। 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ছাড় 50,000 থেকে বৃদ্ধি করে 1 লক্ষ টাকা করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো এফডি ধারকদের ওপর করের বোঝা কমানো, বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ওপর যারা আয়ের জন্য এফডি সুদের ওপরই নির্ভর করেন। 7. ভারতে বেসরকারি খাতের গবেষণা এবং উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বাজেটে বিজ্ঞানী ও প্রযুক্তি মন্ত্রককে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাকে বেশ কয়েকজন বিজ্ঞানী ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। ভারত বর্তমানে গবেষণা ও উন্নয়নে তার জিডিপির 1%-এরও কম ব্যয় করে, যা প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির তুলনায় কম। বিশেষজ্ঞরা বলছেন এর একটি প্রধান কারণ হলো মূল গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের সীমিত অংশগ্রহণ, যা এই মুহূর্তে প্রায় 30%। 8. মাঝারি, ছোট ও অতি ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা নির্ধারণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংশ্লিষ্ট ইউনিটের বিনিয়োগ এবং বার্ষিক টার্নওভারের পরিমাণে বেশ কিছু বদল এনেছেন। এর ফলে এমন অসংখ্য সংস্থা যেগুলি আগে এমএসএমইর অধীনে আসতো না, এবার থেকে সেগুলিকেও এই শ্রেণীর অধীনে গণ্য করা হবে। এই বাজেট রাজ্যে মাঝারি, ছোট ও অতি ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত প্রায় 4 কোটি মানুষকে উপকৃত করবে বলে দাবি করছে সংশ্লিষ্ট মহল, যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 33%। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চা শুরু হয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এই প্রতিবেদনে এই তত্ত্বের পক্ষে বেশ কিছু যুক্তি এবং ঘটনা তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গেছে এবারের বাজেট বক্তৃতা শুনে বেজায় খুশি সমর দাস নামে কলকাতার এক ছোট ব্যবসায়ী। কাশীপুরের কাছে একটি রাসায়নিক কারখানা রয়েছে সমরের। এতদিন সেই কারখানাটিকে মাঝারি শিল্প হিসেবে গণ্য করা হতো, কিন্তু এবার থেকে সেই কারখানাটি ছোট শিল্প হিসেবে পরিগণিত হবে। সমরের দাবি এর ফলে তার কাজের পরিমাণ বাড়বে এবং তাতে কারখানার শ্রমিকরাও উপকৃত হবে। এই মুহূর্তে সমরের এই কারখানায় মোট 15 জন কাজ করে। 9. সরকারি স্কুলগুলিতে আগামী 5 বছরে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব গড়ে তোলা হবে। গ্রামীণ এলাকায় সরকারি স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়া হবে ভারত নেট প্রকল্পের আওতায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভারতীয় ভাষায় ডিজিটাল বইয়ের সংস্থানে রূপায়িত হবে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প। 10. ডেলিভারি বয় বা এই ধরনের কাজে নিযুক্তদের জন্য দেওয়া হবে পরিচয়পত্র। ই-শ্রম পোর্টালে তাদের নিবন্ধন হবে। পিএম জন আরোগ্য যোজনার আওতায় চিকিৎসার সুযোগ পাবেন তারা। 11. সিটিজ অ্যাজ গ্রোথ হাবস। সামগ্রিকভাবে নগর বিকাশ এবং জল ও শৌচালয় পরিষেবা উন্নত করতে সরকার 1 লক্ষ কোটি টাকার একটি তহবিল গড়ে তুলবে। এই বছরের বাজেট নিয়ে আশাবাদী প্রত্যেকে। তা 2 কামরার ফ্ল্যাটে থাকা ঘোষবাবু হোক অথবা শাদি.com এর মালিক অনুপম মিত্তাল। ভারতের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধ্যবিত্ত শ্রেণী। বলা যেতে পারে অর্থনীতির ব্যালেন্সের ব্যাকবোন মিডল ক্লাস। আমি, আপনি প্রত্যেকে। যে দেশের ইকোনমিক স্ট্রাকচার মিডল ক্লাসকে মজবুত করে রাখে তা কার্যত দেশের জন্য উপকারী, এই কথা আলাদা করে বলার দরকার পড়ে না।